রাষ্ট্র, কেন্দ্রীভূত রাষ্ট্র যে ব্যবসা বাণিজ্য বা বড় বড় বণিক প্রতিষ্ঠানগুলোকে কর্তৃত্ব দিতে পারবে ভারত যুগের শাসন। এবং আজকে কিন্তু নরেন্দ্র মোদী বারবার যে তার যে রাজ্যগুলোর স্বায়ত্তশাসন কমিয়ে আনা, কেন্দ্রীয় সরকারের গুরুত্ব ক্ষমতা বৃদ্ধি করা, সেই চেষ্টাটা প্রাণপণে করছেন। মানে যে রাজনীতি বা যে ভাবাদর্শের শুরু সেই কংগ্রেসের শুরু থেকে ছিল, সেইটার একটা কালমিনেশন বা পরিণতি আসলে আজকের দিনে ভারতের প্রধান ধারার রাজনীতির মধ্যে আমরা দেখি, যেটা রাজ্জাক সাহেব বলা যায় যে প্রায় ভবিষ্যৎবাণীর মতো করে বলছেন যে এখানে যেহেতু মুসলিম লীগ কিংবা মুসলমান স্বার্থ কিংবা অন্য ধর্মগুলো তাদের যেহেতু এটার মধ্যে একটা সংকট তৈরি হবে, তারা এটার মধ্যে পুরোপুরি মানতে রাজি না, ফলে তাদেরকে পৃথক করাটাই তার রাজনীতির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে। এবং এই আমাদের যেটা মাহবুবের কথা সাথে খুবই একমত, আমাদের রাজনীতি বা আমাদের সাহিত্য পড়লে কিন্তু এই আইডিয়াগুলো আমরা একদম পাই না, এই ভাবনাগুলো আমরা অনেক কম উপস্থিত দেখি। মানে জয়া চ্যাটার্জির এরকম প্রভাবশালী কাজের পরও, বদরুদ্দিন উমরের অসাধারণ কাজের পরও আমরা দেখবো এটা বরং সংখ্যালঘু চিন্তা হিসেবেই বা পেরিফেরি চিন্তা হিসেবে আমরা এটাকে দেখবো। তো মাহবুবের কথার সাথে আমি আর কিছুটা যুক্ত করি বা কিংবা বিযুক্ত হওয়ার চেষ্টা করব ভাষার বা কলকাতার বিষয়টা নিয়ে আলোচনা করার বেলায়। এটা একটা খুবই কৌতূহলজনক ব্যাপার যে ভাষা বা সংস্কৃতি সবসময় তার যে অগ্রগতি, এটা ইউরোপের ইতিহাসে দেখবো, বাংলাদেশের ইতিহাসে কিংবা পৃথিবীর নানান অঞ্চলের ইতিহাসে আমরা দেখবো যে কেন্দ্রটা পুরনো এবং নতুন যে উদীয়মান কেন্দ্রগুলো তার সাথে তার দ্বন্দ্বের মধ্য দিয়েই তার নতুন বিকাশ ঘটে। তো ফলে মাহবুব যেখানে আমার ধারণা যে মানে অন্তত আমি যদি মাহবুবকে ভুলে বুঝতে পারি যে প্রধানত আসলে বিরোধিতাকেই প্রধান হিসেবে দেখেছেন, আমি দেখবো যে একই সাথে একটা ধারাবাহিকতা এবং বিরোধ, একটা ধারাবাহিকতা এবং একটা ছেদ, এই দুইটার একটা তান্ত্রিক সম্পর্ক যদি আমরা না দেখি তাহলে হয়তো আমরা একটা ষড়যন্ত্রের বিরোধিতা করতে গিয়ে আরেকটা ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যেতে পারি। এটা আমার একটা নিবেদন থাকবে। এই বিষয়ে একটা খুব বিখ্যাত পুরনো তর্কই আছে। ধরেন এটা 1886 সালের দিকে কলকাতার খুব বিখ্যাত একটা পত্রিকা, তার নাম হচ্ছে সোমপ্রকাশ, আর অন্য একটা পত্রিকা একই সময়ে ঢাকা প্রকাশ। বুঝতে পারছেন, একটা কলকাতা কেন্দ্রিক, একটা ঢাকা কেন্দ্রিক। তো সোমপ্রকাশটা আমি দেখিনি, কিন্তু ঢাকা প্রকাশটার সংকলনের মধ্যে এই বিতর্কটা একটা ছাপ দেখি যে ঢাকা প্রকাশ বলছে যে সোমপ্রকাশে তার আগের সপ্তাহে একটা লেখা উদ্ধৃত করে যে মোটামুটি ভাষাটা এরকম যে পূর্ববঙ্গের ভাষা অশুদ্ধ। 1886 সালে লেখা, পূর্ববঙ্গের ভাষা অশুদ্ধ। তো পূর্ববঙ্গের কেউ যদি সাহিত্য করতে চান তাহলে তার উচিত হবে পশ্চিমবঙ্গের কাউকে দিয়ে সেটা সম্পাদনা করে নেওয়া। তো খেয়াল করেন এটার মধ্যে কিন্তু একটা কেন্দ্রের একটা ক্ষমতা, একটা দাপট, তার একটা প্রতিচ্ছবি আমরা দেখি। কিন্তু এই দাপটটা কতদূর টেকসই, এটা কতদূর শক্তি হতে পারে? মানে একটা মানে রাষ্ট্রবিজ্ঞানে বলবো না, সমাজবিজ্ঞানে আসলে একটা সংজ্ঞা বলা হয়, মজা করে সংজ্ঞাটা বলা হয় যে ভাষার উপভাষার মধ্যে পার্থক্য কি। ভাষা হচ্ছে এমন একটা উপভাষা, মানে ভাষায় শব্দগুলো খুব সমস্যাজনক, এটা আমি মেনে নিয়ে বলছি যে ভাষা হচ্ছে এমন একটা উপভাষা যার পেছনে বন্দুকের জোর আছে। মানে ইংরেজিকে হু বাংলা করলে বলা যায় যে যার পেছনে মানে ডায়ালেক্ট উইথ নেভি অ্যান্ড অ্যান আর্মি, একটা যার পেছনে একটা আর্মি বা একটা নেভির শক্তি আছে। তাহলে একটা রাজনৈতিক শক্তি একটা উপভাষাকে ভাষার মর্যাদা দেয়। কিন্তু যখন অর্থনীতি এবং রাজনীতির কেন্দ্র সরে যেতে থাকে তখন এই ব্যাকরণটা ধীরে ধীরে সে নিজেও বদলায়, ফলে তার সাথে একটা দ্বন্দ্ব সংঘাতের সম্পর্ক তৈরি হয়। নতুন উপভাষাগুলো আবারও শক্তিশালী হতে থাকে এবং এর মধ্যে দিয়ে ভাষা এবং সংস্কৃতির শক্তিমত্তা তৈরি হয়। এটার মধ্যে দ্বন্দ্ব এবং বিরূপতা আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু সেটাকে যেন আমি বলতে চাচ্ছি না যে মাহবুব সেটা বলেছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি সেটাকে যেন আমরা প্রধান বিষয় হিসেবে না ভাবি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এইটার মধ্যে দিয়েই আসলে এক একটা অঞ্চলের তার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো তৈরি হয়। তো রাজ্জাক সাহেব এই যে সম্ভাবনার ব্যাপারগুলোকে কিভাবে দেখতেন, এইটার প্রসঙ্গে আবার ওই পাকিস্তান আন্দোলন এবং পাকিস্তানের মধ্যে বাংলাদেশের সম্ভাবনা, এটাকে কিভাবে দেখছেন, এটা খুব বিখ্যাত একটা গল্প বলি। এই গল্পটা তিনি বলেছেন সর্দার ফজলুল করিমকে, যে সম্ভবত এটা 58 সালে 1960 সালে গভর্নর ছিলেন জাকির হোসেন। তিনি রাজ্জাক সাহেব তখন পরিকল্পনা কমিশনের সদস্য, খুবই কম বয়স। তো রাজ্জাক সাহেবকে একদিন ডেকেছেন এবং তাকে বলেছেন যে আপনি কেন
পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য নিয়ে কথা বলেন, এটা তো আমাদের সংহতি নষ্ট করবে। পাকিস্তানের যে একটা রাষ্ট্রীয় সংহতি প্রয়োজন, তো রাজ্জাক সাহেব তাকে বলছেন যে দেখেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যাত্রা শুরু করলাম, ওই সময়টাতে আরবি ফার্সি বিভাগ বাদ দিয়ে বাকি সবগুলো বিভাগের অধিকাংশ শিক্ষক ছিলেন হিন্দু। তারা মানুষ হিসেবে অত্যন্ত ভালো ছিলেন, তাদের কাছে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু একটা বিষয়ে তাদের সাথে আমি তর্ক করতাম এবং আমি মনে করি যে সেই বিষয়ে আমি সঠিক। তাদেরকে আমি বলতাম যে, তারা সবসময় আমাকে বলতেন যে তুমি কেন হিন্দু আর মুসলমানের বৈষম্য নিয়ে কথা বলো, আমরা তো ভাই ভাই, ব্রিটিশ আমাদের শত্রু। ও বলতেছেন, রাজ্জাক সাহেব বলতেছেন যে যদি আপনারা এটা না মেনে নিতে পারেন যে এটার মধ্যে একটা বৈষম্য আছে, তাহলে এটা ভারতকে ভেঙে ফেলবে। এবং রাজ্জাক সাহেব বলতেছেন ওই অত বছর পরে স্মৃতি চারণ করতে গিয়ে 60 সালে, যে আমি মনে করি যে আমি তাদেরকে ঠিক কথাই বলতাম, যে তারা এটা মেনে নিতেন না যে একটা বৈষম্য আছে। একই কথা জাকির সাহেব আপনাকেও বলছি, মানে গভর্নর রাজ্জাক সাহেব বলছেন যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য আছে। এটা যদি আপনারা না মানতে পারেন, তাহলে এই পাকিস্তান রাষ্ট্র, যেটাকে আমরা মানে লড়াই করে তৈরি করেছি, এটা টিকবে না। কারণ এই যে যদি বৈষম্য থাকে, যদি নিপীড়ন থাকে, যদি পৃথকতা থাকে, তাহলে সেটাকে স্বীকার করে নেওয়াটাই তাকে আসলে টিকায় রাখার প্রধান উপায়। তো এটার মধ্যে দিয়ে আসলে যে অন্তর্দৃষ্টি পাই এবং রাজ্জাক সাহেবের যাত্রাপথটাকে আসলে চেনা যায়, যে যিনি পাকিস্তান আমলে, মানে ব্রিটিশ আমলে খেয়াল করবেন যে মানে কয়েকটা আলাদা স্তরে যে তার কাজ। একটা হচ্ছে যে তার গবেষণা প্রবন্ধে তিনি আমলাতন্ত্রকে প্রধান শত্রু হিসেবে দেখছেন বা প্রধান ঘটনা হিসেবে দেখছেন, কিন্তু তার রাজনৈতিক আগ্রহের জায়গা ওটা আসলে যতখানি ছিল বুদ্ধিবৃত্তিক, তার চেয়ে অনেক বেশি হিন্দু মুসলমান সম্পর্ক এবং পাকিস্তানের গমন যাত্রাপথ কোন দিকে যাবে। তিনি পাকিস্তান রাষ্ট্রের মধ্যেই আবার তার ভবিষ্যৎটাকে দেখতে পাচ্ছেন এবং রেহমান সোবহান তার একটা সাক্ষাৎকারে তাকে বলছেন যে রাজ্জাক সাহেব আসলে তার মধ্যে প্রথম, রেহমান সোবহান বলছেন ইনিশিয়েটেড, বাংলা করলে হবে দীক্ষিত করা, যে তিনি আসলে দীক্ষিত করলেন রেহমান সোবহানকে যে পূর্ব বাংলা আছে একটা উপনিবেশ পশ্চিম পাকিস্তানের এবং এই রাষ্ট্র টেকসই হবে না। সো রেহমান সোবহান তার এই আইডিয়াটা নিয়েছেন আসলে রাজ্জাক সাহেবের কাছ থেকে। তো আমি একদম শেষ করে আনি, যে শেষ একটা বলি যে আমাদের যে নানান সরকারি কমিশন তৈরি হচ্ছে, নানান কিছু সংস্কারের জন্য, আপনারা জানেন এই রাষ্ট্রের এই উদ্যোগগুলো কখনো কখনো সফল হয়, কখনো কখনো ব্যর্থ হয়। কখন কোনটা সফল হয়, কখন কোনটা ব্যর্থ হয়, সংস্কারের চেষ্টা বা উদ্যোগগুলো, এটা নিয়ে রাজ্জাক সাহেবের একটা অসাধারণ গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম যে 58 সালে বিচারপতি ইব্রাহিম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তো রাজ্জাক সাহেবের সাথে এসে বলতেছেন যে আইয়ুব খান তাকে বলছেন যে আপনি সরকারের সাথে কাজ করেন, সরকার অনেক কিছু সংস্কার করবে। তো রাজ্জাক সাহেব তাকে বলছেন যে এগুলো কিছু সম্ভব না, সামরিক বাহিনী কেন সংস্কার করবে, জনগণের কোনো না কোনো ভাবে জনবল লাগবে, তার অংশগ্রহণ লাগবে। তো বিচারপতি ইব্রাহিম তাকে বললেন যে পলিটিক্যাল পার্টিগুলোর কারণে এই অবস্থা, পলিটিক্যাল পার্টি তো দেশটাকে ধ্বংস করছে। বরং আইয়ুব খান অনেক ভালো ভালো কথা বলতেছে। তো আইয়ুব খান আমাকে বলছে যে একটা সংবিধান বানায় দেন, আপনি যা বলবেন সেই অনুযায়ী একটা সংবিধান বলবেন হবে। তো রাজ্জাক সাহেব, যার ব্যাপারে অনেক মানুষ বলছেন যে এরকম সরল, অনাড়ম্বর, অমায়িক মানুষ খুব কম দেখা যায়। বদরুদ্দীন রুমা বলছেন যে ওনার একবার স্যুট দেখে বদরুদ্দীন রুমা তাকে বলছেন যে আপনার স্যুটটা কি পাতিলের মধ্যে রাখা ছিল নাকি, মানে এরকম তার অবস্থা। আপাতত দৃশ্যে এরকম একটা অনাড়ম্বর মানুষ বিচারপতি ইব্রাহিমকে বলতেছেন যে ইব্রাহিম সাহেব আপনি আসলে অনেক সরল মানুষ, এই জন্য এটা বিশ্বাস করতেছেন। কয়েক বছর পরে বিচারপতি ইব্রাহিম এসে ওনাকে বলছেন যে আইয়ুব খান কি জানি একটা বানাইছে, বানায় আমাকে বলছে স্বাক্ষর করতে। আমি স্বাক্ষর করবো না, এই জন্য লন্ডনে চলে আসি। তো এইরকম আসলে একটা অন্তর্দৃষ্টিওয়ালা মানুষ, যে আসলে মানুষের শক্তি সমাজের একটা জায়গায়, উনি একটা ইংরেজি ফার্মেন্টেশন শব্দটা ব্যবহার করছেন, বাংলা করলে সমাজের মধ্যে জারণ, যে আসলে অন্তঃক্রিয়াটা ঘটতে থাকে, সেটার ফলেই একটা রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি হয়, সেই বিষয়টা উনি দেখতে পাইতেন এবং সবসময় উনি মানুষের পক্ষে ছিলেন। এটা তার একটা অসাধারণ দিক। তো আমি কিছুটা সময় নিয়ে বেশি নিয়ে ফেলছি এবং আমি আর আপনাদের ধৈর্য ঘটাবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ মন দিয়ে কথা শোনার জন্য এবং সাইদ ভাইয়ের বক্তৃতার জন্য আমি নিজে অপেক্ষা করছি। শুভেচ্ছা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সাইদ ফেরদৌস
আমি তাকে আলোচনা করবার জন্য অনুরোধ জানাই। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। দুইজন বক্তার বলবার পরে এক হচ্ছে যে এটা একটা বড় ঝুঁকি, কারণ অডিয়েন্সের অনেকে ইতিমধ্যে ক্লান্ত, আর অনেকে স্যাটিসফাইড, তাদের আর শোনার কিছু নাই। তো এটা এখন আমার জন্য কাজটা কঠিন। আর ফিরোজ তো একটা বড় সড়ো চুক্তি ভঙ্গ করেছে। ফিরোজের চুক্তি ভঙ্গ করে কোনো খারাপ কাজ করেনি, আরো ভালো হতে পারতো যদি চুক্তিটা পুরোপুরি ভঙ্গ করতো। ফিরোজই যদি রাজ্জাক স্যারের কাজ নিয়ে আর একটু দীর্ঘ সময় বলতো, ফিরোজের বক্তব্য খুব সুন্দর করে গাঁথা ছিল, খুব ভালো করে উইভ করা ছিল, ইংরেজিতে যেটাকে বলে যে অ্যানেকডোটস এবং রাজ্জাক স্যারের চিন্তা, দুটোকে এত সুন্দর করে গাঁথছিল ফিরোজের গল্পগুলো। এবং মাহবুবের গল্পের মধ্যে অ্যানেকডোটস এবং রাজ্জাক স্যারের রাজনৈতিক দর্শন বা অবস্থান, সেটাকে মাহবুব যেভাবে গাচ্ছিলেন, আমি সেই সব জায়গাতে বেশ কাঁচা, মানে ধরেন অ্যানেকডোটস আমার হাতে নাই সত্যি সত্যি, এটা হচ্ছে একটা। দুই হচ্ছে রাজ্জাক স্যারের লেখালেখির সাথেও আমি সরজ যে বলি যে আমার পরিচয় খুব বেশি নাই। এবং আজকের এই চুক্তিটা আমি করতে সম্মত হয়েছি ফিরোজের সাথে যে আমি রাজ্জাক স্যারের কাজ নিয়ে বলবো, কারণ সেই অজুহাতে আমার এই গুরুত্বপূর্ণ কাজটার সাথে পরিচয় করি, সেটা আর কি। যেটা দুঃখজনক যে রাজ্জাক স্যারকে নিয়ে যত আলাপ আলোচনা হয়, মানে আহরার এই সম্পাদনা, এই ওনার থিসিসটা যখন বই হিসেবে বের হলো, তার সম্পাদনায় আহরার বলছেন যে রাজ্জাক স্যারকে মানুষ মিথ এবং মেমোরির মধ্যে রেখে দিয়েছে। অনেক রাজ্জাক স্যারকে ঘিরে অনেক মিথ এবং মেমোরি। তার থিসিস নিয়ে মিথ। তিনি কি হ্যারাল্ডাস্টির কি তাকে বলেছিলেন যে প্রথম চ্যাপ্টারের পরে তোমার আর কিছু করার দরকার নাই? তিনি কি পরবর্তী যে সুপারভাইজার তার সাথে কি তিনি কমপ্লাই করতে চান নাই? তিনি নোটসগুলো লিখতে চান নাই? ধরুন থিসিস নিয়ে আছে, তার লেখাপড়া নিয়ে আছে, ক্লাস নিয়ে আছে। একবার জাহাঙ্গীরনগরে আমাদের সিনিয়র এক সহকর্মীর সাথে আমাদের শিক্ষক সমিতি থেকে আমরা একবার একটা শিক্ষক সমিতিতে বললাম যে আমরা তো শুধু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে কথা বলি। তো আমরা বললাম যে আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মারামারি এসবের বাইরে আমরা অন্য কিছু করতে পারি, শিক্ষক সমিতি থেকে আমরা আলোচনা মাঝে মাঝে বসতে পারি, আলোচনা করতে পারি, রাজ্জাক স্যারকে নিয়ে আলোচনা হোক। তো ফ্লোর থেকে একজন দুইজন বলেন না, রাজ্জাক স্যারকে নিয়ে আলোচনা করার কিছু নেই। কেন কিছু নেই? না, কারণ রাজ্জাক স্যার এমন কিছু ছিলেন না, ওনাকে সবাই মিলে মিথ বানাইছে, উনি আসলে ক্লাস রেগুলার নিতেন না, ইত্যাদি ইত্যাদি। এখন ধরুন রাজ্জাক স্যার ক্লাস নিতেন না রেগুলার, রাজ্জাক স্যারের অনেক পাবলিকেশন নাই। আমাদের চারপাশে এখন ইন্ডেক্স জার্নালে পাবলিশড গবেষকের ছড়াছড়ি নাই, কিন্তু তারা কি কেউ দর্শনের দিক থেকে, চিন্তার দিক থেকে রাজ্জাক স্যারের ধারে কাছে পৌঁছেছেন? বিজ্ঞানে বলুন, সামাজিক বিজ্ঞানে বলুন, এমনকি লিবারেল আর্টসেও প্রচুর বাংলাদেশে খ্যাতিমান গবেষক এখন তৈরি হয়েছে, যাদের অনেক পাবলিকেশন এবং যাদের গ্লোবালি অ্যাক্লেইম জায়গাতে তাদের পাবলিকেশন রয়েছে, কিন্তু তারা কি কেউ রাজ্জাক স্যারের চিন্তার কাছাকাছি গেছেন? মানে তাই বলে আমি এটা বলছি না যে ক্লাস নিতে হবে না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, আমি যেটা বলছিলাম যে রাজ্জাক স্যারকে নিয়ে অনেক, এটা দুঃখজনক যে রাজ্জাক স্যারের ব্যক্তি চরিত্র, কেরানীগঞ্জের ভাষায় কথা বলতেন, এটাই অনেক বড় ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, হার্ভার্ডে গেছিলেন, অক্সফোর্ড এলএসি ঘুরে আসা মানুষটা কেরানীগঞ্জের ডায়ালেক্টে কথা বলতেন, একদম সহজ সরল উপস্থিতি ছিল। এগুলোই খুব বড় বড় গল্প হয়ে উঠেছে। তার জীবনের অন্যান্য কিছুর চাইতে, অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেন ওনার ব্যক্তিত্বের আলোচনা, ওনার ব্যক্তিত্বকে ঘিরে যে মুখরোচক আলোচনা, সেটার আড়ালে অনেকটা চাপা পড়ে গেছে। তা আমি আজকে ফিরোজের সাথে চুক্তির কারণেই আমি ওনার কাজটা নিয়ে কথা বলবো। তার আগে আসলে কয়েকটা জিনিস বলে নিই যে আমি যখন রাজ্জাক স্যার সম্পর্কে কথা বলি, মানে আমার অবচেতনেই সম্ভবত আমি ওনাকে রাজ্জাক স্যারই বলি, কিন্তু রাজ্জাক স্যারের সাথে কিন্তু আমার কোনোদিন, মানে উনি যখন 99 সালে মারা যান আর আমি শিক্ষক হিসেবে জয়েন করি 95 সালে, 88 শেষে আমি একটা মফস্বল শহর থেকে জাহাঙ্গীরনগরে এসে পড়াশোনা করতে ভর্তি হই। ওনার সাথে ওনাকে চেনা আমার জীবনে অনেক দেরিতে, ওনাকে চেনা, ওনাকে পড়া আমার অনেক দেরিতে। তো উনি আমার কোন জন্মের স্যার, ঠিক যেমন করে ধরুন দ্রোণাচার্যের কথা মনে রেখে যেমন করে ওই একলব্য ধনুর্চালনা করেছিল, আমরা অনেকেই মনে করি যে রাজ্জাক স্যার হচ্ছেন তেমন
দিকপাল তেমন একজন মানুষ যিনি কোনোদিন আমাদের স্যার ছিলেন না, কিন্তু তিনি আমাদের স্যার। সেটা হচ্ছে একটা আমি সেই জায়গা থেকে কথাটা বলছি। আর মাহবুব যে জায়গাটা নিয়ে ফোকাস করেছে, অন্যদিন হলে আমি সেই জায়গাটা নিয়েই কথা বলতাম। সেটা হচ্ছে বাঙালি মুসলমান বিদ্যুৎ সমাজের প্রতিনিধি হিসেবে এবং পূর্ব বাংলার বাঙালি মুসলমানের রাজনৈতিক সত্তা প্রতিভূ হিসেবে বা একভাবে বলতে গেলে প্রতীক হিসেবে রাজ্জাক স্যার কিভাবে হয়ে উঠলেন, সেটা আমাকে তরুণ রাজ্জাক স্যার যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিটা যেরকম ভাবে করলেন, এই চাকরিটার জন্য যেভাবে মানুষজনকে খুঁজে খুঁজে নিয়ে আসলেন, হ্যাঁ, লোকজনকে খুঁজে খুঁজে নিয়ে এসে ঠিক ঠিক লোককে। এবং সবচেয়ে যেটা আমার দুর্দান্ত লাগে, ধরুন যদ্যপি আমার গুরুর পড়লে বোঝা যায়, হ্যাঁ, যে ধরুন শিষ্যদের তো গুরুদেরকে নিয়ে অনেক ক্রিটিক থাকে, অনেক ক্রিটিসিজম থাকে, কিন্তু রাজ্জাক স্যারের মতো শিক্ষকরা হচ্ছেন জহুরির চোখ তাদের। সফাকে যখন কেউ চিনতেন না, সফাকে যখন কেউ তার মানে তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা বা দেখবার ক্ষমতার জন্য সফা যখন কারো নজরে পড়েনি, রাজ্জাক স্যারের মনে হয়েছে যে এই ছেলেটা অনেক কিছু করতে পারবে। এই জিনিসগুলো আমাদের শিক্ষক সমাজের মধ্যে কিন্তু এই জিনিসটা হারিয়ে যাচ্ছে। এরকম করে সত্যি সত্যি সম্ভাবনাময় তরুণ প্রাণদেরকে খুঁজে দেখতে পারা বা খুঁজে পাওয়া, এটা একটা বড় ব্যাপার। তো এইটা নিয়েও, এবং রাজ্জাক স্যারের মতো একজন মানুষ যিনি এমনিতে সেকুলার প্রোগ্রেসিভ কিন্তু পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিলেন, হ্যাঁ, আমি এটা বলতে গেলে সবসময় আমার নিজের ব্যক্তিগত জীবনের টান দেই যে আমার বাবা কখনোই ঠিক ধার্মিক মানুষ ছিলেন না, প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, ওইরকম অর্থে 5 ওয়াক্ত নামাজ টামাজ বা ওরকম কিছু পড়তেন না। আমার মা যদি ধর্মকর্মের জন্য আমার বাবাকে চাপাচাপি করতেন, আমার বাবা বলতেন আরে আল্লাহ তাআলা দিল দেখে। তো এই মানুষ ছাত্র জীবনে মুসলিম লীগ করতেন। এটা যখন আমি বড় হচ্ছি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন 30-এর শেষ দিকে। আমি যখন বড় হচ্ছি তখন আমি ভাবছি আমার জন্য এটা কুণ্ঠার ব্যাপার, আমার জন্য এটা অস্বস্তির ব্যাপার। আমি নিজেকে সেকুলার মনে করি, প্রোগ্রেসিভ মনে করি, আমার জন্য এটা কুণ্ঠার যে আমার বাবা কেন মুসলিম লীগ করবেন, কারণ মুসলিম লীগের তো একটা ভিন্ন অর্থ আমাদের সময়। রাজ্জাক স্যার কেন পাকিস্তান চেয়েছিলেন, রাজ্জাক স্যারদের আগের জমানারও মানুষজন, হ্যাঁ, 20-30-এর দশকে কলকাতায় যে মুসলমান লেখক বুদ্ধিজীবীরা, তারা কেন একই সাথে মুসলমান এবং বাঙালি এই দুটো আইডেন্টিটিকে অ্যাসার্ট করেছিলেন, এই কাজগুলো, এই কথাগুলো ভেবে দেখার জন্য রাজ্জাক স্যার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। তো সেইগুলো আজকের আমার আলোচ্য বিষয় না। আমি বলে নিলাম, একটা হচ্ছে যে ব্যক্তিত্ব হিসেবে, মানুষ হিসেবে একেবারে নিরাহংকার, উচ্চাকাঙ্ক্ষী নন, এবং একেবারে ধরুন পদবীর দিকে যাননি। এইসব গল্প তো আছে যে ধরেন 1938 সালে সেকেন্ড গ্রেডের লেকচারার, সেকেন্ড ক্লাস লেকচারার, এইটুকু ছাড়া জীবনে কখনো আর কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেননি, সরাসরি জাতীয় অধ্যাপক হয়েছেন 75 সালে। তো সেগুলো হচ্ছে একটা অন্য দিকে। একদিকে হচ্ছে ব্যক্তি রাজ্জাক স্যারকে ঘিরে এত কিছু, তার ব্যক্তিত্বকে নিয়ে এত গল্প, আরেকদিকে হচ্ছে রাজ্জাক স্যারের রাজনৈতিক যে অবস্থান, যেখানে তিনি দাঁড় করিয়েছেন নিজেকে। একসময় পাকিস্তান, একসময় ভারত, কলকাতা কেন্দ্রিকতার বাইরে বা মুসলিম এবং হিন্দুর ভিন্ন রাজনৈতিক বিকাশকে নিয়ে যার মনোযোগ, একদিকে সেই রাজ্জাক স্যার, আর আরেকদিকে হচ্ছে তার পাণ্ডিত্যের জায়গা। আজকে আমি তার পাণ্ডিত্যের একটা ছোট্ট টুকরা, যেটা হচ্ছে তার পিএইচডি থিসিস, যেটা ছাপা হয়েছে পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া এই শিরোনামে, কিন্তু সম্পাদকরা বলে দিচ্ছেন যে এই শিরোনামটা আসলে রাখবেন কিনা তারা ভাবছিলেন, কেননা বইটার বিষয়বস্তু পড়লে দেখা যায় এই বইটাতে মূলত তিনি ভারতের রাজনৈতিক এবং সামাজিক ইতিহাস নিয়ে কথা বলছেন, এবং বারংবার তিনি যে প্রক্রিয়া, কেন তিনি ভারতের রাজনৈতিক এবং সামাজিক ইতিহাস বলছেন, ভারতের রাজনৈতিক এবং সামাজিক ইতিহাস নিয়ে কাজ করছেন, কেননা তিনি দেখাতে চাচ্ছেন যে এই নির্দিষ্ট ধরনের রাজনৈতিক এবং সামাজিক গঠনের কারণে ভারতের রাজনৈতিক দলগুলো বিকশিত হয় নাই। এখন ধরেন পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, এই যদি কারো থিসিসের ব্যাপার হয়, 1945 সালে তিনি লিখতে বসছেন, 50 সালে এই থিসিস শেষ হচ্ছে। তো 45-এ যিনি লিখতে বসবেন তার সামনে দুটো বড় রাজনৈতিক দল ছিল, কংগ্রেস এবং মুসলিম লীগ। তিনি এই দুটোর ইভলভ নিয়ে লিখতে পারতেন, এই দুটো দল কিভাবে বিকশিত হলো, কিভাবে ডেভেলপ করলো, তাদের কর্মসূচি, এগুলো নিয়ে তিনি আলাপ, এই রাস্তায় ঢোকেন যায়। তিনি তার চাইতে অনেক জটিল জায়গায় গেছেন, অনেক
জটিল জায়গায় গেছেন এবং রওনক জাহানের যে ভূমিকা এটার উপরই আমি সওয়ার হয়ে কথাগুলো বলছি। রওনক জাহান দেখাচ্ছেন যে রাজ্জাক স্যার যে বারবার রওনক জাহান তার প্রিয় সহকর্মী, যতটা না প্রিয় ছাত্রী, রওনক জাহান বলছেন যে আমি যখন ছাত্র ছিলাম তখন স্যারের সাথে আমার তেমন কোনো সখ্য হয় নাই, স্যারের সাথে আমার সখ্য হয়েছে আমি যখন স্যারের সাথে এক বিভাগে কাজ করতে গেলাম। তখন তিনি রওনক জাহানকে বারংবার, রাজ্জাক স্যার রওনক জাহানকে বারংবার বলছে, রওনক জাহান করতে চাচ্ছেন পলিটিক্যাল ডিসিশন, পারসেপশন স্টাডিজ, এইসব নিয়ে কাজ। আর রওনক জাহানকে রাজ্জাক স্যার বারবার বলছে যে রাজনৈতিক এবং সামাজিক ইতিহাস নিয়ে কাজ করতে, একটা সমাজকে বোঝার জন্য তার কোনো অন্যথা নাই। রাজ্জাক স্যার 1945 সালে বসে ভারতীয় রাজনীতি এবং সমাজ নিয়ে যে কতগুলো সিদ্ধান্তে পৌঁছেছিলেন, সেই সিদ্ধান্তগুলো আমরা অনেক পরে আলোচিত হতে দেখি জয়া চ্যাটার্জির কাজে, অনেক পরে আলোচিত হতে দেখি সাবঅল্টার্ন স্টাডিজের মানুষজনের কাজে, পোস্ট কলোনিয়াল হিস্টোরিয়ানদের কাজে। তিনি যে কথাগুলো বলছিলেন, আমরা প্রথমত একে একে আমি কয়েকটা পয়েন্ট ধরে আলোচনা করব। তিনি প্রথমত বলছেন যে ভারতের রাজনৈতিক দলগুলো দল হয়ে ওঠেনি। তিনি বলছেন ভারতের রাজনৈতিক দলগুলো, যেই দলগুলো কিনা ভারতের স্বাধীনতা এনে দিয়েছে বলে আমরা বিশ্বাস করি, কংগ্রেস এবং মুসলিম লীগ ভারতের স্বাধীনতা এনে দিয়েছে, রাজ্জাক স্যার বলছেন যে দলগুলো দল হয়ে ওঠেনি, এই দলগুলো ছিল মূলত একটা রাজনৈতিক আন্দোলনের দুর্বল অক্সিলারি, রাজনৈতিক আন্দোলনের একটা দুর্বল মানে অংশ, দুর্বল একটা অঙ্গ, এর বেশি কিছু তারা ছিল না। তিনি বলছেন যে ঔপনিবেশিক সংগ্রামকে যেভাবে আমরা সাধারণত দেখে থাকি, যে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের জনগণকে সংগঠিত করবার কাজে কংগ্রেস তার মতো করে, মুসলিম লীগ তার মতো করে সংগঠিত করলো এবং ঔপনিবেশিকতা বিরোধী একটা লড়াইয়ে ভারতের জনগণ ঝাঁপিয়ে পড়লো, বিষয়টাকে যেরকম করে মহিমান্বিত করা হয়, রাজ্জাক স্যার বলছেন যে ব্যাপারটা মোটেই এরকম না। তিনি দেখাচ্ছেন যে শ্রেণী গঠন কিভাবে হয়েছিল। তিনি বলছেন যে নন অফিসিয়াল যে ইউরোপিয়ান, একটা হচ্ছে অফিসিয়াল ইউরোপিয়ান যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে এবং ব্রিটিশ সরকারে কাজ করছে, ব্যুরোক্রেট, সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেট, তারা বাদে যেই নন অফিসিয়াল ইউরোপিয়ান, তারা কারা? তারা ব্যবসায়ী, তারা নানান ধরনের পেশাজীবী। এই মানুষরা, বিশেষ করে ব্যবসায়ী শ্রেণী, ভারতে যে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি করার সময় স্থানীয়দেরকে যেভাবে এই ব্যবসার সাথে যুক্ত করলো, এটা একভাবে বলতে গেলে ভারতের রাজনীতিক গতিপথকে প্রভাবিত করলো। তিনি বলছেন যে অসহযোগ আন্দোলন যে ব্যর্থ হবে এটা প্রায় জানাই ছিল। কেন ব্যর্থ হবে, কেন অসহযোগ আন্দোলন সাকসেসফুল হবে না, সফল হবে না? কারণ অসহযোগ আন্দোলন করছে যে জাতীয়তাবাদী শিক্ষিত মধ্যবিত্ত নেতৃত্বে যে অসহযোগ আন্দোলন তৈরি হচ্ছে, এই ধরেন অসহযোগ আন্দোলনের শেষ কর্মসূচিগুলো কি ছিল? ট্যাক্স না দেওয়া, খাজনা না দেওয়া। ট্যাক্স না দিলে, খাজনা না দিলে যে শ্রেণীটা এফেক্টেড হবে, সেই শ্রেণীটা শুধু ব্রিটিশরা না, স্থানীয় একটা শ্রেণীরা এফেক্টেড হবে। এবং এই স্থানীয় শ্রেণীটা হচ্ছে ব্রিটিশদের যে স্থানীয় মিত্র, এবং এই ব্রিটিশদের স্থানীয় মিত্রদের থেকে আন্দোলনকারীরা শ্রেণীগতভাবে আলাদা না। আপনারা কি বুঝতে পারছেন? মানে আপনাদের মনে হয় না যে আন্দোলনকারী মানে সবসময় প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু তারা তো একটা শ্রেণীর অংশ, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অংশ। এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর আরেকটা অংশ হচ্ছে সরাসরি হচ্ছে ব্রিটিশদের সাথে তাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, লেনদেনের সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক। এখন আপনি যদি একেবারে অসহযোগিতা এমন পর্যায়ে নিয়ে যান যে ট্যাক্স দেওয়া, খাজনা দেওয়া বন্ধ করে দেন, তো অসহযোগ আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। তিনি বলছেন যে বিদেশি আমলাতন্ত্রের যে স্থানীয় মিত্র, তাদের থেকে জাতীয়তাবাদের যে শক্তি, তাদেরকে আপনি পৃথক করতে পারবেন না। আরেক দল হচ্ছে বিদ্বৎ শ্রেণী, যারা ইংরেজি শিখছে। তিনি বলছেন যে ইংরেজি তো শিখছে প্রথমত হচ্ছে কেরানি হবার জন্য, এরপরে যখন চাকরির বাজার স্যাচুরেটেড হয়ে গেল, যখন যতটা চাহিদা তার চাইতে বেশি যোগান বেশি হয়ে গেল, তখন এদের একটা অংশ সরকারের ব্যাপারে ক্রিটিক্যাল হলো এবং নন প্রফেশনাল ইউরোপিয়ানরাও সরকারের ব্যাপারে ক্রিটিক্যাল হচ্ছিল। এইটা একভাবে বলতে গেলে ভারতে ব্রিটিশ সরকার অবস্থানকে দুর্বল করে দেয়। কিন্তু মাঠের আন্দোলন বা মধ্যবিত্তের নেতৃত্বে, মধ্যবিত্ত শিক্ষিত জাতীয়তাবাদী নেতাদের নেতৃত্বে মাঠের আন্দোলন ব্রিটিশদেরকে কাবু করেছিল। তিনি এই বড় থিসিসটা থেকে সরে যাচ্ছেন। তিনি আরো বলছেন ধর্ম ভারতে বিশেষ করে গুরুত্বপূর্ণ। ভারতে
রাজনৈতিক পরিসর স্বতন্ত্রভাবে কখনোই সেকুলার রাজনৈতিক পরিসর সব দল মতের মানুষকে জড়ো করে একটা সেকুলার রাজনৈতিক পরিসর ভারতে কখনোই তৈরি হয়নি। যদিও আমরা ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস থেকে জানি যে কংগ্রেস নিজেকে একটা সেকুলার দল বলে দাবি করে, কিন্তু পরবর্তীকালে বহু মানুষ দেখিয়েছে যে কংগ্রেস কি করে আসলে কমিউনাল রাজনীতির সাথে যুক্ত হয়েছিল। কংগ্রেস মুসলিম লীগকে ভিলিফাই করে, মুসলিম লীগকে দায়ী করে যে মুসলিম লীগ হচ্ছে বিচ্ছিন্নতাবাদী বা অখণ্ড ভারত থেকে সরে গেল, এবং মুসলিম লীগ হচ্ছে কমিউনাল, একটা ছোট গোষ্ঠীর স্বার্থের জন্য মুসলিম লীগ কাজ করছে। কংগ্রেস প্রিটেন্ড করে যে কংগ্রেস একটা অখণ্ড জাতীয়তাবাদী রাজনীতিকে নিয়েছিল। কিন্তু রাজ্জাক স্যার বলছেন যে একদিকে মানে মুসলিমরা এবং একদিকে হিন্দুরা, তাদের উভয়ের মধ্যে রাজনৈতিক চেতনা যে বিকশিত হয়েছিল বা রাজনৈতিক পরিসর যে গড়ে উঠেছিল, সেই পরিসর গড়ে উঠেছিল আসলে তারা যখন নিজেদের স্ব স্ব সম্প্রদায়কে রিফর্ম করেছিল, স্ব স্ব সম্প্রদায়কে পুনর্গঠন করেছিল। কংগ্রেস বা হিন্দু রাজনৈতিক শক্তি, হিন্দুদের মধ্যে থেকে যে উচ্চ বর্ণের হিন্দুদের মধ্যে থেকে যে রাজনৈতিক শক্তিকে আমরা সামনে আসতে দেখি, তারা নিজেদেরকে একভাবে বলতে গেলে পুনর্গঠিত করেছিল ইংরেজি শিক্ষা নেবার পরে। এই যে ধরুন সমাজ সংস্কার ধরনের আন্দোলন, এটা বন্ধ করা, ওটা বন্ধ করা, এটা করা যাবে না, নানা ধরনের আইন সংস্কার, নিজেদের নানা রকম পুরনো প্রথাকে বর্জন করা, হ্যাঁ, একটা আধুনিক হিন্দুত্বের দিকে কংগ্রেস ভারতকে নিয়ে আগাচ্ছিল। আর মুসলিম লীগ, রাজ্জাক সাহেব বলছেন ভেরি ইন্টারেস্টিংলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের জন্য, মুসলিম লীগ তিনি বলছেন আরো বহু আগে থেকে, মুসলিম লীগ না মুসলমানরা, সরি মুসলিম লীগ না, মুসলমানরা বহু আগে থেকে নিজেদেরকে পুনর্গঠন করছিল। এই কথাটা আমরা তো চিরকাল জেনে এসেছি যে মুসলমানরা পশ্চাৎপদ ছিল, তারা ব্রিটিশদের শিক্ষা দীক্ষার মধ্যে যেতে চায় না, ইংরেজি শিখতে চায় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি বলছেন যে মুসলমানরা তাদের সম্প্রদায়কে পুনর্গঠিত করেছিল এই ইংরেজি আসবার আরো অনেক আগে থেকে, এবং সেটা ছিল হচ্ছে যখন মুসলমানরা খেলাফত আন্দোলনের সাথে নিজেদেরকে যুক্ত করছিল। শাহ ওয়ালিউল্লাহ, হ্যাঁ, কিন্তু চার খলিফা আপনার এই দিকে 1870 এবং ইত্যাদি ইত্যাদি। এইখানে যেটা বলছেন এর ক্ষেত্রে আপনার রাজ্জাক স্যার যেটা বলছেন সেটা হচ্ছে যে গান্ধীর হিন্দ স্বরাজ, এটা রাজ্জাক স্যার বলেন, কারণ রাজ্জাক স্যার বলছে গান্ধীর চিন্তায় রামরাজ্যের ধারণা, তো রামরাজ্যের ধারণা আপনি পাবেন, ওটা আছে হচ্ছে হিন্দ স্বরাজে। হিন্দ স্বরাজ যে বলছে যে হ্যাঁ, যে স্বরাজের যে ধারণা রূপরেখা গান্ধী হাজির করছেন, যেটা একটু আগে ফিরোজ বললেন বা একটু আগে মাহবুব বললেন, হিন্দ স্বরাজের ধারণার মধ্যে যে ভারতে একটা শান্তিপূর্ণ অতীতের একটা শান্তিপূর্ণ যে চিত্র, সেটা হচ্ছে রাম রাজত্বের একটা চিত্র। একদিকে ছিল এই, আর আরেক দিকে ছিল হচ্ছে মুসলমানদের খেলাফতের দিকে ঝুঁকে যাওয়া। তো খুব ডিস্টিংক্টিভলি একটা হচ্ছে আমরা ধরে নেই যে হিন্দুরা ইংরেজি শিখেছিল এবং ইংরেজি শিখে তারা ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ালো, ব্রিটিশদের সাথে দেন দরবার মানে ঝগড়া করতে পারলো এবং তারা জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দিল। মুসলিম লীগ পশ্চাৎপদ ছিল, মুসলমানরা পশ্চাৎপদ ছিল। রাজ্জাক স্যারের থিসিস কিন্তু সেই কথা বলছে না, এবং তিনি দেখাচ্ছেন যে ডিস্টিংক্টিভলি দুটো আলাদা ধারা বিকশিত হয়েছিল রাজনীতির ক্ষেত্রে। এবং এই ধারা তিনি বলছেন যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ যেই ভারতের কথা বলে, সেই ভারত পরিষ্কারভাবে হ্যাঁ হিন্দু সম্প্রদায়কে অ্যাড্রেস করে, অন্য কাউকে না। অনেক পরে নীরজ শ্রী চৌধুরী তার কাজে বলছেন, নীরজ শ্রী চৌধুরী তার লেখাতে বলছেন, রাজ্জাক স্যারের অনেক পরে নীরজ শ্রী চৌধুরী তার লেখাতে বলছেন যে কংগ্রেস তার এজেন্ডাতে কি রেখেছিল, কংগ্রেসের মানে তিনি বলছেন যে আমরা কংগ্রেসের এজেন্ডাতে কি রেখেছিলাম যার কারণে মুসলমানরা এই আন্দোলনে শরীক থাকতে আগ্রহ বোধ করবে। এখন খুব ইন্টারেস্টিং যে তাহলে রাজ্জাক স্যার 1945 সালে বসে, একজন পিএইচডি গবেষক 1945 সালে বসে তিনি দেখতে পাচ্ছেন যে দুটো স্বতন্ত্র সম্প্রদায়ের মধ্যে, এবং তিনি বলছেন যে রাজনীতি পুনর্গঠিত হয়েছে ভারতে, রাজনৈতিক ধারণা, রাজনৈতিক পরিসর পুনর্গঠিত হয়েছে ভারতে অরাজনৈতিক পরিসর তথা সাংস্কৃতিক পরিসর তথা ধর্মীয় পরিসরের অভ্যন্তরে। অনেক দিন পরে সাবঅল্টার্ন স্টাডিজের মানুষজনরা এসে আমাদেরকে বললেন যে ভারতের সমাজকে বুঝতে গেলে, ঔপনিবেশিক ভারতকে বুঝতে গেলে ধর্ম কেন গুরুত্বপূর্ণ, ধর্ম এবং সম্প্রদায়কে বোঝা কেন গুরুত্বপূর্ণ, কেন পুরনো সেকুলার অ্যাসাম্পশনের মধ্যে আমরা আটকে থাকতে পারবো না। এবং সেকুলারিজমের দাবি যে কংগ্রেস করে, কংগ্রেস যে আসলে কখনোই সেকুলার ছিল না। এই যে ধরেন
এখন আমাদের দেশের আলোচনা যে মুসলমানের এবং হিন্দুদের স্বতন্ত্র রাজনৈতিক বিকাশ এবং এই বিকাশের সাথে তাদের সম্প্রদায়গত যে যোগাযোগ, সম্প্রদায়গত ভিন্ন ইতিহাসের যে যোগাযোগ, এবং বাঙালি বাংলাভাষী এবং মুসলমান চিন্তকদের 1920-এর দশক থেকে যে মনে হতে থাকলো যে তারা ঠিক বাংলা ভাষা এবং সাহিত্যের আলোচনায়, বুদ্ধিভিত্তিক আলোচনায় মুসলমানরা জায়গা পাচ্ছেন না। মাহবুব যেটা বললেন, ধরেন ডক্টর শহীদুল্লাহ বলছিলেন যে কখনো কখনো কলকাতার বঙ্গীয় সাহিত্য সভার আসরে গেলে মনে হয় যে আমরা বড় লোকের বাড়িতে গরিব 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 আত্মীয়রা খেতে এসেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই হিস্টোরিক্যাল স্বাতন্ত্র্যের কথা বলে আমরা কি বলতে চাচ্ছি? আমরা বলতে চাচ্ছি যে এই হিস্টোরিক্যাল স্বাতন্ত্র্যের দিকে আমরা কখনো ফিরে তাকাইনি। অনেক বছর আমরা ভেবেছি যে সম্প্রদায়গত যে ইতিহাসের ভিন্নতা আছে এবং ভিন্ন সম্প্রদায়ের যে ভিন্ন ভিন্ন বিকাশ ধারা, এইটাকে অ্যাড্রেস করা বোধ হয় সেকুলারিজমের অন্যথা করা হবে। আমাদের এই উপলব্ধি অবশ্যই ভুল ছিল। আমরা যারা এভাবে এবং বাংলাদেশে আমরা চিরকাল যে ভেবে আসলাম যে সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে মুসলিম লীগ, হ্যাঁ, ভারত ভাগের জন্য দায়ী হচ্ছে মুসলিম লীগ ইত্যাদি ইত্যাদি, এবং কংগ্রেসকে যে আমরা একটা ক্লিন চিট দিয়ে রাখলাম, এখনো ভারতের প্রসঙ্গে এবং ভারতের আমাদের বন্ধুরা এবং আমাদের দেশের প্রোগ্রেসিভরা ভাবেন যে বিজেপির চাইতে মহত্তর ছিল, আপনার কংগ্রেসের রাজনীতি মহত্তর ছিল। কিন্তু ধরেন ফিরোজের কথা থেকে যদি আমরা আগাই, আদতে কংগ্রেসের রাজনীতির মধ্যে হিন্দুত্বের এলিমেন্ট স্পষ্টভাবে ছিল। আজকে শুধু বিজেপি সেটাকে আরো একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। কংগ্রেসও জাতীয় বুর্জোয়া তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু বিজেপি গ্লোবাল পুঁজির সাথে, হ্যাঁ, ভারতের এই আলট্রা ন্যাশনালিজমকে যুক্ত করেছে। কিন্তু এই হিন্দুত্বের রাজনীতি কংগ্রেসের মধ্যেও ছিল। আমরা দেখি নাই কেন? কেননা আমরা 47-এর পরে আমাদের শত্রু হয়ে গেল পাকিস্তান, 47-এর পরে আমাদের শত্রু হয়ে গেল জিন্না, বাংলা ভাষা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মুসলিম লীগ শাসক দল হিসেবে ভয়ঙ্করভাবে ব্যর্থ হতো। যদি যুক্তফ্রন্ট সফল হতো, যদি আওয়ামী লীগ একক রাজনৈতিক দল হিসেবে উত্থান না ঘটে, যদি যুক্তফ্রন্টের অধীনে আমরা বিকশিত হতাম, বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। ভেবে দেখেন কেন যুক্তফ্রন্ট ভেঙে গেছিল। আজকে তরুণ গবেষকের ভেবে দেখা দরকার কেন যুক্তফ্রন্ট ভেঙে গেছিল। যেই যুক্তফ্রন্ট অমিত সম্ভাবনা তৈরি করে একটা শাসক দলকে, যারা পাকিস্তান প্রতিষ্ঠা করলো, পাকিস্তান প্রতিষ্ঠার একেবারে কুশলগ্নে প্রায় তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারলো নির্বাচনের মধ্যে দিয়ে, ব্যালটের মধ্যে দিয়ে, সেই যুক্তফ্রন্ট একদম এক পলকায় ভেঙে গেল এবং সেখানে নতুন করে আবার আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে ফিরে গেলাম। এইখানে এসে আর যেটা সরি রাজ্জাক স্যারের কাজের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা ফিরোজ বলেছেন আমলাতন্ত্র। রাজ্জাক স্যার আসলে বলছেন যে তার মানে ভারতে ব্রিটিশের যে ব্রিটেন যে ভারতকে ছেড়ে চলে গেল, ভারতে ব্রিটিশের যে ঔপনিবেশিক শক্তি হিসেবে ব্রিটিশের যে পরাজয়, এই পরাজয়ের পিছনে প্রধানত যে বিষয়টা কাজ করেছিল তিনি বলেছেন তার বইয়ে ইন্ডিয়ানাইজেশন। তিনি বলছেন যে রাষ্ট্রের যে মেশিনারিজ, এই মেশিনারিজ ব্রিটিশদের হাতছাড়া হয়ে গেল আস্তে আস্তে। কি করে হলো? মাঠের আন্দোলন না, কিন্তু তিনি বলছেন যে মাঠের আন্দোলন না, আমলাতন্ত্র শাসনের যে মেশিনারিজ ব্রিটিশদের হাতছাড়া হয়ে গেল। কিভাবে হলো? একটা হচ্ছে বহু দূর থেকে, সেই সুদূর ইংল্যান্ড থেকে এখানে সরকার চালাতে হয়। তো এখানে যারা সরকারে বসে আছে, যেসব ব্রিটিশরা, তারা সবসময় অধিকতর অটোনমি চায় কেন্দ্রের শাসনের চাইতে। সেটা ছিল একটা জিনিস। কিন্তু তাদেরকে অবভিয়াসলি নির্ভর করতে হয়েছিল স্থানীয় মানুষজনের উপরে। ফলে কেরানি ইত্যাদি ইত্যাদি স্থানীয়, হ্যাঁ, সিভিল ব্যুরোক্রেসিতে ভারতীয়রা ইনকর্পোরেটেড হতে থাকে। মিলিটারি ব্যুরোক্রেসিতে ভারতীয়রা আস্তে আস্তে জায়গা করে নিতে থাকে।